এটা সিলেবাস নিয়ে আলোচনা করার সময় মাঝখানে ছুটে গেছে। গত 1-2 বছর যাবত আমরা স্কুলেও এমন পাঠ্য সিলেবাস আসার কথা শুনছি যেটা আমাদের তরুণমতি কোমলমতি ছেলে মেয়েদের মাথা আওলা ঝোলা করে দিবে। প্রশ্ন এখানেও যে এটা পড়বে কিনা। কলেজে আর স্কুলের একটা পার্থক্য থাকে। কলেজের এই ছেলেটা প্রশ্ন করতে পারছে যে আমি পড়বো কিনা, মানে তার খটকা লাগার বয়স হয়ে গেছে, যেটা ইসলাম বিরোধী। আমি একটা পরিষ্কার কথা বলি, মুসলিম দেশের নাগরিক হিসেবে প্রথম কাজ হইল করণীয় এমন একটা অবস্থায় আমাদের যাওয়া যেন আমাদের কলেজ ইউনিভার্সিটিতে ইসলাম বিরোধী কোনো পাঠ্য আসতে না পারে। এটা শুধু হুজুরদের কাজ না। গত 2-2.5 বছর যাবৎ বিরাট একটা সংখ্যক দেখছি আমরা মাহফিলে, মঞ্চে, মিছিলে আমরাই কথা বলি। কিছু প্রফেসর সাহেবরা বলেন মাশাআল্লাহ, এটা নাগরিকদের কথা বলতে হবে, গার্জিয়ানদের কথা বলতে হবে। বাংলাদেশে যদি 85 ভাগ মুসলমান থাকে, দেখেন 5ই আগস্টের পরে হিন্দুদেরকে কয়টা টোকা দেওয়া হয়েছে বা হয় নাই, শাহবাগে কিন্তু ওরা অনেক দিন আসছে। একটা চাপ সৃষ্টি করে ফেলছে দেশের উপরে যে আমাদেরকে কিছু করা যাবে না, মানে ওরা ঐক্যবদ্ধ হওয়ার কারণে এটা পারছে। আপনি মুসলমান, আপনার ইসলামের বিরুদ্ধে সিলেবাস কলেজ ইউনিভার্সিটিতে আসতে থাকবে, পড়াটা ঠিক না মনে হচ্ছে আপনার, গার্জিয়ানরা কেউ কথা বলবে না, দেশের নাগরিক শ্রেণীর কথা নাই, শুধু হুজুররা যখন কথা বলে তখন এটা একটা ক্লাসিফাইড হয়ে যায়, কথাটা একটা ধরনের হয়ে যায়। হুজুররা তো বলবেই, হুজুররা তো এটা নিয়েও বলে ওইটা নিয়েও বলে, হুজুরদের কথাটা তো গুরুত্ব দেওয়া যাবে না। রাষ্ট্রের পুলিশ সচিব এরা এরকম একটা মাইন্ডসেট নিয়ে বসে থাকে। এই জন্য রাষ্ট্রের যারা সাধারণ নাগরিক তাদের এটা প্রতিবাদ করতে হবে, এটা প্রথম কথা। 2 নাম্বার কথা হলো, যদি সিলেবাসটা এমন হয় যেটা আপনি এড়ায় গেলে সমস্যা নাই, নাম্বারেও সমস্যা নাই, এটা এমন কোনো জিনিস না যেটা আপনাকে পড়তে হবে, তাহলে আপনি পড়বেন না। 3 নাম্বার হলো, বিষয় যদি এমন হয় যে আপনি পরিবর্তনও করতে পারেন না, এটা পড়তেও হবে, তাহলে পড়বেন, কিন্তু আলেমদের সঙ্গে বসবেন, এটাকে আলোচনায় আনবেন, যেন এটার একটা বিকল্প পাঠ তৈরি করা হয়। যেমন ধরেন বখতিয়ার খিলজির ইতিহাসটাকে উল্টা করে পড়ানো হইলো আমাদের কোনো পাঠ্য বইয়ে, যে উনি ডাকাত ছিল, উনি এই দেশ লুটপাট করছে, কথার কথা, মুসলিম একজন বাদশাহ, এই জিনিসটাকে সাবেত করা হইলো, আর এইটার উপরে আমার নাম্বার নির্ভর করতেছে। তাহলে এই দেশের ঐতিহাসিকদেরকে নিয়ে এটার পাল্টা ইতিহাস লেখাইতে হবে, 4 পৃষ্ঠার লেখা, বইয়ের পিছনে স্ট্যাপলিং করে দিতে হবে, বলতে হবে এইটা পড়বি, ওইটা পরীক্ষা দিবি। কথা বুঝে আসছে? মানে ওইটা মিথ্যা, পরীক্ষা দিবি কথার অর্থ হইলো এটা তোর ভুল পড়ানো হইতেছে, তুই এখনো পাল্টাইতে পারস নাই দেখে ওইটা পড়তাছস, এই জন্য পরীক্ষা দেওয়ার জন্য পড়বি, কিন্তু ইমানে কি নানবি ওইটুকের উপরে, যেটা আমরা লেখা দিয়ে দিছি, স্ট্যাপলিং করে দিয়ে দিছি। বাংলাদেশে না শুধু, বর্তমান পৃথিবীর মুসলিম দেশগুলো তো মুসলমানদেরকে আধুনিক স্রোতধারার মধ্যে থেকে বাঁচতে হইলে ওইটার মধ্যে থাকবেনও বাঁচবেনও, এই দুইটা যদি চিন্তা করেন, সব সময় বিকল্প চিন্তা থাকতে হবে। ছেলে মেয়েদেরকে স্কুলে পড়াবেন, দিন কেমনে শিখাবেন, বিকল্প চিন্তা থাকতে হবে। ছেলে মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন, দিন কেমনে শিখবে, দিনই আখলাক কেমনে শিখবে, এই ফিকির থাকতে হবে। ছেলে মেয়েদেরকে সচিব বানাবেন, জেনারেল বানাবেন, মুসলমান যদি বানাইতে চান তাহলে এর সঙ্গে কি কি যুক্ত করতে হবে এই ফিকির থাকতে হবে। আপনি 100% ওইখানে দিয়ে রাখবেন, মৌতের আগে বলবেন হুজুর এটা কিরকম হইলো, আমার ছেলেরা তো ইন্নালিল্লাহ পড়তে শিখে নাই, আমি যে মারা যাবো এখন তো জানাজাটা সে পড়াইতে পারবে না, এখন আপনার এত পেরেশানি কেন? আপনি তো আগে ওর স্কিলের জন্য ইংরেজি আলাদা করে কোচিং করার জন্য 15,000 টাকা দিচ্ছে, তার ক্লাসের পড়ার বাইরে বিভিন্ন স্কিল বৃদ্ধির জন্য। ছাত্ররা এটা ভালো বুঝবেন, এই কোর্স করতে হবে, ওই কোর্স করতে হবে, এটা অনলাইন, এটা অফলাইন, আরো 1 লাখ টাকা খরচ করতে রাজি। তো কি জানি বলে ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি শিখা, এত মার্ক পাওয়া, হ্যাঁ IELTS, কোনোটাই ফরজ ওয়াজিব না, কিন্তু আমি শিখানোর জন্য তৈরি করছি। আমি বলিও না এটা শিখেন না, শিখেন। এইটা আপনি এত বুঝলেন, গার্জিয়ান হিসাবে পোলারে টাকা দিলেন, মেয়েরে তৈরি করলেন, বিদেশে ভিসা পায় এটার চেষ্টা করলেন, IELTS এ কত মার্কিং পাচ্ছে এটাও খেয়াল করতেছেন। ছেলে যে কালিমা শিখতেছে না, কোরআন শরীফ শিখতেছে না, দিন শিখতেছে না, ইমান শিখতেছে না, পিতার মাতা হিসাবে আপনার ভিতরে ফিকির নাই। ফিকির কখন? বুড়া হয়ে গেছেন, তখন আর কন্ট্রোল করার টাইম নেই। পোলাও আপনারা আর শুনে না, মেয়েও আর শুনে না, এদের জিন্দিগি আরেক রকম হয়ে গেছে। তখন মাদ্রাসায় এসে বলতেছেন হুজুর আমার ছেলেটা কি অবস্থা, এই 2টা দোয়াও শিখলো না, 2টা সূরাও শিখলো না, এটার সমস্ত গুনাহ তো আপনার, ছেলে মেয়ের গুনাহ তো অনেক কম। শুধু এই জন্য হবে যে আল্লাহ তাআলা মুকাল্লাফকে শাস্তি দিবেন, কিন্তু তাদেরকে তারবিয়ত করার ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা যে হুকুম করছেন তার কোনো দায়িত্বই তো দেশে সুযোগ থাকা সত্ত্বেও আপনি পালন করেন। আপনি মনে করছেন ওর টাইমটা নষ্ট হইতে দেওয়া উচিত না? বাচ্চা স্কুলে পড়ে কত টাইম, এর মধ্যে মক্তবে কখন দিব, কোরআন শরীফ কখন পড়াবো, এখন এই চিন্তা করবেন, পরে আরেক পেরেশানি হবে, এটা ঠিক হবে না। বরং যে কথাটা আমি বলতেছি এটা একটা মূলনীতি হিসেবে ধরে নেন,
মুসলিম দেশ সারা পৃথিবীতে বর্তমান যে সংকটের মধ্যে আছে, যদি খালেস দিন শিখতে যারা মাদ্রাসায় পড়ে এরা ছাড়া অন্য সকলের জন্য দিন শিখার একটা বিকল্প সিস্টেম গোটা জিন্দেগি বজায় রাখতে হবে, বিকল্প তার মধ্যে থাকতে হবে। ডাক্তার হয়ে গেছেন মেডিকেলে পড়ে, মেডিকেলে চলা অবস্থায় পর্দা কেমনে রক্ষা করব, ওটিতে কিভাবে থাকব, তারপরে প্রাইভেট প্র্যাকটিস কিভাবে করব, তারপরে প্রেসক্রিপশনে যে টেস্টের মানে ফিরিস্তি দিব ওইটার কমিশন খাইতে পারবো কিনা, মানে আপনার লম্বা চড়া মাছটা সবসময় মুফতির সাথে যোগাযোগ রেখা রেখা চলতে হবে, নাহলে ওই টুপি দাড়ি ডাক্তার হয়েও আপনি হারামের মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য সব সময় বিকল্প ফিকিরটা রাখা। আর যারা দিনী লাইনে লেখাপড়া করেন তাদের এখন উলামায়ে কেরাম বলেন, কি বলেন, যে সহি রাস্তা সহি লেখাপড়া এটাই মজবুতির সাথে করা। হ্যাঁ, দুনিয়ার লাইনের কিছু বিকল্প যোগ্যতা অর্জন করা, একটু ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শেখা, একটু রাষ্ট্রবিজ্ঞানটা পড়া, এখন আমাদের সিলেবাসে আলহামদুলিল্লাহ ঢুকানো হয়েছে, ইতিহাস একটু পড়া, সামাজিক বিষয়গুলো পড়া, সাহিত্যটা সারা বাংলাদেশের সব মাদ্রাসায় কিছু কিছু চর্চা হচ্ছে। আমাদের বিকল্পটা এমন বিকল্প, বাদ গেলে বেশি ক্ষতি নাই, দুনিয়া আখেরাত দুইটা নষ্ট হবে না, দুনিয়ার কিছু নষ্ট হইতে পারে। আর আমি যে বিকল্পের কথা আগে বললাম ওইটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আখেরাত নষ্ট হয়ে যাবে, যেটা আমাদের মূল জগৎ। আজকে আর কথা না বাড়াই, প্রশ্ন উত্তর আমার ভালো লাগতেছিল, যদি অনেক সময় থাকতো